TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আজকে এই অনুষ্ঠানটিকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটি ভাগে আমরা আমাদের স্বপ্নের, অর্থাৎ আমরা বারবারই কথাটা বলে থাকি যে আমেরিকায় আসলে বা আসার আগেই যে বিষয়টি আমাদের মননে মগজে একেবারে গেঁথে থাকে সেটা হচ্ছে যে আমেরিকায় গিয়ে একটি বাড়ি কিনবো। কিন্তু বাড়ি কিনতে যে আমরা অসম প্রতিযোগিতায় কখনো কখনো পড়ি এবং তাতে কি ক্ষতি হতে পারে সেই বিষয়টি আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ স্বপ্নের যে বাড়িটা আমরা কিনতে যাচ্ছি সেটি আবেগের বশবর্তী হয়ে বেশি দাম দিয়ে কিনছি কিনা, বা সেলারের যে আস্কিং প্রাইস আছে তার থেকে আমরা বেশি দিয়ে মার্কেট ভ্যালুর থেকে বেশি দিচ্ছি কিনা, এবং এর ফলে কি কনসিকুয়েন্সেস হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে অনুষ্ঠানের প্রথম অংশে আলোচনা করব। এবং দ্বিতীয় অংশে আরও একটি স্বপ্নের বিষয়, সেটি আমরা এই যে আমেরিকায় দিনরাত পরিশ্রম করি কার জন্য? আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমার সন্তানের জন্য। সেই সন্তানের ভবিষ্যৎটা যদি শক্ত ভিতের উপর আমরা গড়ে দিতে পারি তাহলে আমার আর চিন্তা থাকে না। এবং সেই ভিত্তি গড়ার যে মূল বিষয় সেটি হচ্ছে ভালো স্কুল বা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, এবং সেই ভর্তির ক্ষেত্রে SAT থেকে স্যাট সাফল্যের সিঁড়িতে আপনার সন্তানের আগামীর ভবিষ্যৎটা কতটা ভিত্তির উপর দাঁড়াবে সেটি নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এই দুটো বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাতে ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য অনুষ্ঠানের প্রথম অংশে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় রিয়েলটর মির্জা মোহাম্মদ হোসেন, ডাইরেক্টর অফ সেলস এক্সিট রিয়েলটি কন্টিনেন্টাল। মির্জা মোহাম্মদ হোসেন, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ রানা ভাই, থ্যাংক ইউ TVN24। আপনার সাথে একটু আগে বলেছি যে আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনাদের অনেক ব্যস্ততা থাকে, সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং আমাদের এই স্বপ্ন পূরণের হাতিয়ার হিসেবে কাজ করেন কিন্তু আপনারাই। আমরা যতই চেষ্টা করি না কেন, তো এই যে বিষয়টি যে আবেগের বশবর্তী হয়ে বেশি দাম দিয়ে আমরা যে বাড়ি কিনবো না, বা সেলারের দাম নাকি মার্কেট ভ্যালুর উপরে নির্ভর করে কোন দিকে আমরা যাব, এই বিষয়টি আপনার সাথে আলোচনা করার আগে কেন আজকে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি তার গুরুত্বটা 1 মিনিটের মধ্যে দর্শকদের সামনে তুলে ধরতে চাই। সুপ্রিয় দর্শক, একটি বাড়ি শুধু 4টি দেয়াল আর একটি ছাদ নয়, বরং এটি নিরাপত্তার প্রতীক, পরিবারের হাসি কান্নার ঠিকানা, সন্তানের বেড়ে ওঠার স্মৃতি আর জীবনের সবচেয়ে বড় আর্থিক বিনিয়োগগুলোর একটি। কিন্তু এই স্বপ্নের বাড়ি কিনতে গিয়েই অনেক মানুষ এমন একটি ভুল করে বসেন যার মূল্য তাদের বছরের পর বছর দিতে হয়। ধরুন, সুন্দর সাজানো একটি বাড়ি, আকর্ষণীয় লোকেশন, কিংবা তীব্র প্রতিযোগিতার চাপে অনেক ক্রেতা আবেগের বশে বাড়িটির এমন দাম দিয়ে ফেলেন যা প্রকৃত বাজার মূল্যের চেয়েও অনেক বেশি, এমনকি বিক্রেতার আস্কিং প্রাইসের চেয়েও অনেক বেশি। তাহলে প্রশ্ন হলো, আপনি কেন সেলারের চাওয়া দামের চেয়েও বেশি দাম দিচ্ছেন, বা বাড়িটির প্রকৃত মার্কেট ভ্যালু অনুযায়ী মূল্য পরিশোধ না করে আবেগের বশবর্তী হয়ে বেশি অর্থ দিচ্ছেন যা সেলারের মোটেও প্রাপ্য নয়? তাই বাড়ি কেনার ক্ষেত্রে শুধু পছন্দ হলেই হয় না, বরং জানতে হয় বাজারের বাস্তবতা, বুঝতে হয় কম্প্যারিটিভ মার্কেট অ্যানালাইসিস বা CMA, গুরুত্ব দিতে হয় হোম ইন্সপেকশন, অ্যাপ্রাইজাল, মর্গেজ, প্রপার্টি ট্যাক্স এবং ভবিষ্যতের বিনিয়োগ মূল্যকেও। কারণ একটি ভুল সিদ্ধান্ত আপনার আজকের আনন্দকে আগামী দিনের আর্থিক চাপের কারণ করে তুলতে পারে। তাই আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব কিভাবে একজন ক্রেতা শুধু আবেগ দিয়ে নয় বরং তথ্য ও বাস্তবতার ভিত্তিতে কিভাবে সিদ্ধান্ত নিতে পারেন, কিভাবে তিনি বুঝবেন একটি বাড়ির দাম ন্যায্য, কখন দর কষাকষি করবেন, আর কখন একটি অফার থেকে সরে তার আশাই হবে সবচেয়ে বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত। আর এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন এমন একজন অভিজ্ঞ রিয়েলটর যিনি দীর্ঘদিন ধরে অসংখ্য পরিবারকে তাদের স্বপ্নের বাড়ি খুঁজে পেতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। স্বপ্নের বাড়ি কিনুন, কিন্তু আবেগের বশবর্তী হয়ে
ওভারপে করবেন না, সেলারের দাম নাকি মার্কেট ভ্যালু, কোনটা সত্যি? জনাব মির্জা মোহাম্মদ হোসেন, আজকের এই যে বিষয়ে যেটি নিয়ে আমরা কথা বলবো তার একটু ভূমিকা আমি দিয়েছি। আপনার কাছে একটু জানতে চাই, আমরা অনেক সময় বাড়ি কিনতে চাই, হয়তো বাড়িটা আমাদের পছন্দ হয়েছে, চোখের বশবর্তী হয়ে বা আবেগের বশবর্তী হয়ে আমরা দেখা যাচ্ছে যে কম্পিটিশন, একটা অসম কম্পিটিশনে নেমে পড়ি। তো এই যে কম্পিটিশন নেমে পড়তে যে আমরা ওভারপে অর্থাৎ বেশি মূল্য দিয়ে ফেলি, অথবা এমনও আমরা দেখছি যে আস্কিং প্রাইস যা আছে তার থেকেও আমরা অ্যাবাভ দিয়ে বাড়ি কিনছি, মার্কেট ভ্যালুটা আমরা ঠিকমতো যাচাই করছি না। তো এটার ক্ষেত্রে আপনি একজন রিয়েলটর হিসেবে কি পরামর্শ দেবেন আমাদেরকে, যেটা হওয়া উচিত না উচিত না? থ্যাংক ইউ রানা ভাই, এটা অসম্ভব দারুণ একটা ইনোভেটিভ কোশ্চেন। আমি খুবই, আপনি একজন বিজ্ঞ লোক এবং বিজ্ঞ লোকের মতোই কোশ্চেনটা করেছেন। দেখুন, আমাদের যখন কোনো বায়ার একটা বাড়ি পছন্দ করে, তখন আমরা ওই বাড়িটার কাছাকাছি 2, 4, 10 ব্লকের ভিতরে রিসেন্টলি সেল হয়েছে অথবা রিসেন্টলি কন্ট্রাক্ট আউট হয়েছে, কন্ট্রাক্ট আউট মানে রিসেন্টলি আন্ডার কন্ট্রাক্টে গেছে, অথবা পেন্ডিং সেল এখনো আছে, এই বাড়িগুলোর উপরে লাইক কাইন্ড হাউস, লাইক কাইন্ড মানে দেখতে একই রকম বা একই পিসারের বাড়ি, এটার উপরে আমরা একটা কম্পারেটিভ মার্কেট অ্যানালাইসিস করি। এটাকে আমাদের রিয়েল এস্টেটের ভাষায় বলে সিএমএ। এই রিয়েল এস্টেট এজেন্টদের কাছে বেশ কিছু টুলস আছে যেটা দিয়ে তারা সিএমএটা খুব ইজিলি বের করে ফেলতে পারে। এখন এই সিএমএ করার সময় আমরা কি কি দেখি? আমরা দেখি যে বাড়িটার স্কোয়ার ফুটেজ কত, বাড়িটার বিল্ডিং সাইজ কত, বাড়িটার লট সাইজ কত, বাড়িটার বেডরুম কয়টা, বাড়িটার বাথরুম কয়টা, বাড়িটার কিচেন কয়টা। অর্থাৎ আমরা কম্পারিজনটা করি যে অ্যাপেল টু অ্যাপেল, অ্যাপেল টু অরেঞ্জ হলে হবে না, কম্পারিজনটা করতে হবে আপনাকে আপেলের সাথে আপেলের তুলনা করতে হবে। হ্যাঁ, অরেঞ্জের সাথে অরেঞ্জ। এখন অরেঞ্জের সাথে যদি অ্যাপেল করতে যান তখনই কিন্তু আপনার সঠিক প্রাইসটা বেরিয়ে আসবে না। তো এই ক্ষেত্রে আমাদের করতে হয়, আমরা ফাইনালি আরেকটা জিনিস দেখি যে বাড়িটার কন্ডিশন দেখি। আপনি জানেন নিউ ইয়র্কের বাড়িগুলো সব 1910 সাল থেকে 1950 সালের মধ্যে, 150-200 বছরের আগে, অনেক পুরনো বাড়ি। সো তখন আমরা কি করি, দেখি যে বাড়িটার ওকে কিচেনটা রিনোভেট করা আছে, বাথরুমটা রিনোভেট করা আছে, তাহলে প্রাইস একটু বাড়তেছে, ওকে এটার প্রাইস একটু বাড়বে। দ্বিতীয়ত আমরা দেখছি রোপে লিক আছে, ড্যামেজিং সিস্টেম এত ভালো না, বাড়িটা দেখতে পুরনো, তখন বলে দামটা একটু কমবে। এইভাবে আমরা কম্পেয়ার করে করে একটা রিয়েলিস্টিক প্রাইসে বের করি। এখন এই রিয়েলিস্টিক প্রাইসটা কিন্তু সেলারের আস্কিং প্রাইস না, বা এটা লোয়েস্ট প্রাইস না, বা এটা হাইয়েস্ট প্রাইস না, এটা হলো রিয়েলিস্টিক মার্কেট প্রাইস। আমাদের অনেক বায়ার মনে করে যে বাড়িটা পছন্দ হয়েছে, হয়তো সেলার আস্কিং প্রাইস করলো যে 8,50,000, সেই পাশাপাশি আরেকজন 8,40,000 বিডিং করলো, সে 8,60,000 করতেছে শুধু। অর্থাৎ নিজেদের মধ্যে একটা কম্পিটিশন করে আবেগের বশবর্তী হয়ে ওরা বাড়িটা বেশিরভাগ সময় আমরা দেখছি ওভারপে করে। এবং এই ওভারপেটা বেশিরভাগ সময় হয় যখন তারা ইন্ডিভিজুয়ালি নিজে নিজে বাড়ি কিনতে যায়। আচ্ছা, কিন্তু আমাদের মতো যদি অনেক প্রফেশনাল এবং ক্রেডেনশিয়াল রিয়েল এস্টেট এজেন্ট আছে, তাদের কাছে গেলেও বলে দিবে যে বাড়িটা প্রকৃত মূল্য এটা। এখন আপনি যদি বেশি দামে কিনেন, এতে করে আপনি হয়তো বাড়িটার ওনারশিপ হবেন, ওনারশিপ আপনার নামে হবে, কিন্তু বাড়িটা দীর্ঘদিন ধরে বাড়ি যে ইকুইটি বিল্ড হয় সেটা সহজে হবে না। বিকজ আপনি 700 বাড়ি কিনতেছেন 900 টাকা দিয়ে, 900,000 দিয়ে 700,000 বাড়ি কিনতেছেন। সো আপনি কিনতেই কিন্তু হেরে যাচ্ছেন। কিনতে জিততে পারলে কিন্তু ভবিষ্যতে জিততে পারবেন, দামটা বাড়বে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা সবসময় সাজেস্ট করি যে সেলার যে আস্কিং প্রাইসটা বলে ইটস নট এ রিয়েল প্রাইস, কখনো ডোন্ট রিলাই অন দিস প্রাইস। আচ্ছা, আপনি আপনার মতো করে সিএমএ করবেন, যদি আপনি না পারেন আপনার রিয়েল এস্টেট এজেন্টের সহায়তা নেবেন, এবং এজেন্টদের মধ্যে যাদের প্রফেশনালিজম এবং ক্রেডেনশিয়ালিটি আছে ওইসব এজেন্টদের কাছে যাবেন, যাদের প্রচুর নেটওয়ার্ক আছে, যাদের এই যে প্রসেসগুলো বললাম সিএমএ প্রসেসে যাদের অগাধ নলেজ আছে, শুধু তারাই আপনাকে প্রকৃত মূল্য বের করে দিবে। এবং আমাদের বায়ারদেরকে আমরা তাই করি যে দিস ইজ দ্য রাইট প্রাইস এবং এটাতে কোট করেন। এবং আমি দেখেছি, আমি রিসেন্টলি একটা হাওয়ার্ড বিচে একটা বাড়ি কন্ট্যাক্ট করেছি, আমরা সিএমএ করে ন্যায্য মূল্যে ওই বাড়িটা আস্কিং প্রাইস থেকে 150,000 কমে আমরা কিনেছি। মানে এত বেশি আস্কিং প্রাইস ছিল, 150,000 আস্কিং প্রাইস মোস্ট ছিল। আমরা রিয়েল এস্টেট প্রাইস করে এবং সেলারকে
বুঝাতে সক্ষম হয়েছি যে তুমি যে কোটটা করছো দিস ইজ নট রিয়েল প্রাইস, দিস ইজ দ্য রিয়েল প্রাইস। মানে মার্কেট ভ্যালু এটা নয়, তোমার বাড়ির ভ্যালু এটা না। তখন জিজ্ঞেস হোয়াই কেন নয়, তখন কিন্তু আমরা ব্যাখ্যা দিছি। দেখো আমার সিএমএ দেখো, রিসেন্টলি সেল বাড়ি দেখো, পেন্ডিং সেল বাড়ি দেখো, এই যে তোমার যে সমসাময়িক একটা বাড়ির সেকেন্ড ব্লকে এই দামে বিক্রি হয়েছে বা মার্কেট প্রাইস এরকম, তখন সেলারকে কিন্তু আমরা কনভিন্স করেছি। যখন সে আমাদের তথ্য উপাত্ত এবং আমাদের ডাটা দেখেছে, তখন সে কিন্তু 150,000 কম দামে অ্যাক্সিস প্রাইস থেকে আমার ভাইয়েরকে কিনে দিছি। আমি বিলিভ করি উনি হয়তো এই অনুষ্ঠানটা দেখতেছেন, উনিও খুশি হবেন এই অনুষ্ঠান দেখতে। থ্যাংক ইউ রানা ভাই, থ্যাংক ইউ। আপনার বুঝলাম এই বিষয়টা, আমরা বুঝলাম, অর্থাৎ আস্কিং প্রাইসটাই প্রাইস নয়। সুতরাং আমরা যখনই বাড়ি কিনতে যাব তখন এই বিষয়টা মনে রেখে, অর্থাৎ বাড়ির টোটাল বাড়িটাকে একজন ভালো রিয়েলটর যারা আছেন, যারা সিএমএ করতে পারেন, তাদের মাধ্যমে যাওয়াটাই হচ্ছে বেটার, এবং সেক্ষেত্রে আমি প্রকৃত মূল্যে বাড়িটা কিনতে পারবো। রাইট, এবং ইট ইজ রিকমেন্ডেড, আমরা সবসময় এটাই রিকমেন্ড করি যে প্রফেশনাল এবং ক্রেডেনশিয়াল রিয়েল এস্টেট এজেন্টের সহায়তা নিন। এটা একটা জটিল প্রক্রিয়া আছে। এক্ষেত্রে প্রকৃত যে রিয়েল এস্টেট মার্কেট বা এমএলএস যেটাকে আমরা বলি, এর বাইরে এসে এইটার যেটা বলছি, এর বাইরে এসেও আর কোনো উপায় আছে কি যেখান থেকে কম দামে বাড়ি কেনা যায়? যদি বা সিলেক্ট গুলো যদি একটু বলেন আপনি। রানা ভাই, থ্যাংক ইউ সো মাচ। এটা অসম্ভব দারুণ একটা কোশ্চেন, একই সঙ্গে এটা একটা ইনফ্লুয়েন্সিয়াল কোশ্চেন। রানা ভাই আমাদের সব সিক্রেট আমাদের বলতে বাধ্য হয়। রানা ভাই অনেক সুন্দর কোশ্চেন করেন, আমি বিশ্বাস করি বায়াররা এতে অনেক লাভবান হবেন। রানা ভাই যে কোশ্চেনটা করছেন যে প্রচলিত যে আমাদের রিয়েল এস্টেট মার্কেট, এটাকে আমরা বলি MLS, মাল্টিপল লিস্টিং সার্ভিস, এটার বাইরে এসে কম দামে কোনো বাড়ি কেনার সুযোগ আছে কিনা? ডেফিনেটলি রানা ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা রিয়েল এস্টেটের ভাষায় আমরা বলি এদের এই প্রপার্টিগুলোকে আমরা বলি ডেস্টেস প্রপার্টি। এখন ডেস্টেস প্রপার্টিগুলো কি? ডেস্টেস প্রপার্টিগুলো হলো যে প্রপার্টিগুলার ওনার বিভিন্ন টাইপের হার্ডশিপ ফেস করতেছে। একটা কেউ ফিনান্সিয়াল হার্ডশিপ ফেস করতেছে, সে অর্থাৎ মর্গেজগুলো ভালো মতো দিতে পারতেছে না। অনেকে আছে লিগ্যাল কিছু ইস্যুজ আছে, ট্যাক্স লিয়েন খেয়ে বসে রয়েছে, বা অন্য আরো কিছু ইস্যু। অনেকের চাকরিও অনেক সময় যারা চাকরির উপর নির্ভর করে, রাইট, সেখান থেকে সেটা হয়তো চাকরিটা সাময়িকভাবে গেছে, এটাও হতে পারে। রাইট। তো দুইটা যারা ডিস্ট্রেস প্রপার্টি, ওই প্রপার্টিগুলোকে বলি যারা ফিনান্সিয়াল হার্ডশিপ ফেস করতেছে অথবা লিগ্যাল কোনো ইস্যু ফেস করতেছে, যার কারণে সেই বাড়িটা বিক্রি করার জন্য খুবই মানে ইচ্ছার বিরুদ্ধেও বিক্রি করে দিতে বাধ্য হয়। তো এই প্রপার্টিগুলোকে আমরা রিয়েল এস্টেটের ভাষায় বলি যে ডিস্ট্রেস প্রপার্টি। এখন এক্সাম্পল স্বরূপ আমরা বলি, যেমন ফি ফরক্লোজার কিছু হোম আছে। এখন ফি ফরক্লোজারটা কি? ফি ফরক্লোজারটা হলো কোনো কারণে আপনি মর্গেজ দিতে পারতেছেন না, অর্থাৎ ইনস্টলমেন্টে আপনি বাহাইন্ডে চলে গেছেন, বাট স্টিল বাড়িটা ফরক্লোজারে যায় নাই। তো তখন আপনি কি করবেন? আপনি এই বাড়িটা যদি কিনে ফেলতে পারেন ওই ধরনের ওনারকে বাইর করে, তখন কিন্তু এটা মার্কেট থেকে কম প্রাইসে কেনা যায়। তারপরে ফরক্লোজার প্রপার্টি আছে। ফরক্লোজার প্রপার্টি হলো কোনো কারণে বড়োয়ার তার লোনের যে টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল এগুলো ফেল করছেন, ফেল করার কারণে অলরেডি লেন্ডার এই বাড়িটার ওনারশিপ নিয়ে এই বাড়িটা সে কোর্টের মাধ্যমে সেল করে দেবে, অকশানে সেল করে দেবে। এখন আপনারা যারা অভিজ্ঞ আছেন, আপনারা অকশানে গিয়ে এই বাড়িগুলা মার্কেট প্রাইস থেকে অনেক কম দামে, অনেক সময় 100-200 হাজার কম দামে আপনারা কিনে ফেলতে পারবেন। বাট এই ক্ষেত্রে আপনার ওই যে প্রফেশনালিজম এবং ক্রেডেনশিয়ালিটি খুবই দরকার। কারণ আপনি যদি এখানে যদি বুঝে শুনে না করতে পারেন, অনেক সময় সবসময় যে দিতে যাবেন ঠকারও সম্ভাবনা থেকে যায়। তারপরে আছে রিয়েল এস্টেট ওন্ড, এটাকে আমরা বলি REO। এটা হলো কি রানা ভাই? এটা হলো ধরেন কিছু প্রপার্টি আছে, এরা অকশন টেবিলে গেল, কোর্টে গেল, অকশনে এখন কেউ এই বাড়িটার যে অফসেট প্রাইস দিছে এই প্রাইসের উপর কেউ বিড করে না। সবাই মনে করে এই যে এটা বোধহয় হয়তো বাড়িটা পছন্দ হয় না বা প্রাইস পছন্দ হয় না, তখন এরা বাড়িটা কেউ কোট করে না, বিড করে না। বিড না করলে ওই বাড়িটা লেন্ডারের নামে চলে যায়, ব্যাংকের নামে চলে যায়। এই বাড়িটাকে আমরা বলি রিয়েল এস্টেট ওন। এই বাড়িগুলো কিন্তু পরবর্তীতে কম দামে মার্কেটের বাইরে, অর্থাৎ MLS এর বাইরে থেকে আপনি এটা কিনে ফেলতে পারবেন। আপনি যে বললেন যে অনেকেই বিট করে না, কিন্তু আমরা তো জানি বাড়ি কেনার ক্ষেত্রে আমরা সবাই অনেক বেশি সচেতন, উৎসাহী থাকি। তো এই যে সমস্ত বাড়িগুলো এই ধরনের অকশনে যায়, সেগুলো কি অকশনে যাওয়ার আগে দেখার কোনো সুযোগ আছে? এটা আপনার দেখার সুযোগ আছে, কিন্তু বাড়িতে গেট ইন করার অ্যাক্সেস থাকে না। বাট আপনি দেখার সুযোগ মানে কি, আপনি
আপনি সারাউন্ডিংস এমনি দেখতে শুধু পারবেন। বাইরে থেকে দেখতে হবে, ভেতরে ভিতরে তো তার access মানে থাকে ওটার না। মধ্যে কি আছে, বা মানে সবকিছু সুন্দর আছে কিনা, বা ছাদ ফুটো আছে কিনা, বা এটা এইটা- ঠিক আছে কিনা, ওটা ঠিক আছে কিনা, এগুলো কিছু দেখা। এটা দেখার কোনো সুযোগ থাকে না। এইটা অ্যাক্সেস আপনি তখনই পাবেন যদি আপনি কোর্টে বিট করে উইন করেন, আচ্ছা, দেন ইউ উইল গেট দ্য অ্যাক্সেস, আদারওয়াইজ এটা সুযোগ তো থাকে উইন না। করার পরে যদি আমার পছন্দ হলো না, তখন কি আমি কুইট করতে পারবো? নো, ইউ অলরেডি বাই দ্য হাউস। আচ্ছা, সো দ্যাট ইজ, ওই সময় কোর্টে বলা থাকে অ্যাজ ইজ কন্ডিশন। অ্যাজ ইজ কন্ডিশন হলো কি, রানা ভাই? যখন যে অবস্থায় যে অবস্থায় আছে সে অবস্থা। এখন যদি গুড কন্ডিশনে থাকে তাহলে গুড কন্ডিশন, যদি ব্যাড কন্ডিশনে থাকে তাহলে ব্যাড কন্ডিশন, অর্থাৎ অ্যাজ ইজ কন্ডিশনে আমি কিনে ফেলেছি। তারপরে কিছু কিছু বাড়ি আছে শর্ট সেল। শর্ট সেলের বাড়িগুলো কি কি, অনেক সময় লেন্ডার, আপনি মর্গেজ দিতে পারতেছেন না, তখন লেন্ডার বলে যে ঠিক আছে তুমি যদি এখন বাড়িটা সেল করে আমার মর্গেজ পেমেন্টটা করে দাও, আমি মর্গেজ কিছু রাইট অফ করে তোমাকে ডিসকাউন্ট দিয়ে দিব। তো এই বাড়িগুলো কিন্তু, শর্ট সেলের বাড়িগুলো কিন্তু মার্কেট প্রাইস থেকে কম দামে কেনা যায়। তারপরে আছে অনেক সময় দেখেন নিউ ইয়র্ক শহর হলো স্টেন্স একটা স্টেট, এখানে দেখবেন যে শর্ট ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হয়ে যাওয়ার পরে ওই বেটা বা যে হাউস ওনার থাকে, ওরা স্পাউসরা অনেক সময় দেখেন তাদের কাছে একজন আরেকজনকে সেটেলমেন্ট করার মতো ক্যাশ থাকে না, তখন তারা এই বাড়িগুলো শর্ট নোটিসে বিক্রি করে। এই বাড়িগুলো কিন্তু আপনার অনেক মার্কেট সময় প্রাইস কম থেকে দামে, কম দামে কমে পাওয়া পাওয়া যায়। যায়। আবার কিছু বাড়ি আছে আর্জেন্ট ডেপ্থ, মনে করেন আপনার একটা বাড়ি আছে কিন্তু কোনো কারণে পাওনাদাররা আপনাকে এমনভাবে ফেইন দিতেছে, অথবা দেশে আপনার কোনো একটা কিছু হলো, অথবা আপনার ছেলেরে কোনো একটা ইনভেস্টমেন্ট করার জন্য আর্জেন্ট ডেপ্থ একসময় নিচ্ছেন, এটা পে করার জন্য চাপ দিচ্ছেন, তখন আর্জেন্ট ডেপ্থের জন্য অনেকে বাড়ি বিক্রি করে দেয়। এই বাড়িগুলো কিন্তু আপনার মার্কেট প্রাইস থেকে অনেক কম দামে পাওয়া যায়। আরেকটা বাড়ি আছে ডেস্টেস প্রপার্টির মধ্যে, সেটা হলো ধরেন ইয়াং বয়সে একটা কাফল বাড়িটা কিনছে, এখন ছেলেমেয়েরা হয়তো হয়তো বড় হয়ে গেছে, বড় হয়ে ওরা তাদের প্রফেশনের জন্য অন্য অন্য স্টেটে চলে গেছেন। চলে যাওয়ার পরে এখন বাবা মার ওই সক্ষমতা নাই এত বড় বাড়ি ক্লিন করা, ঘাস কাটা বা মেনটেন করা। অনেক সময় এদের ফিনান্সিয়াল আর্থিক সচ্ছলতা থাকে না, অনেক সময় ফিজিক্যাল সচ্ছলতা থাকে না, মানে ঠিক মতো যে ঘাস কাটবো ওই অ্যাবিলিটিটা তাদের থাকে না। তখন তারা এই বাড়িগুলোকে ডাউন সাইজ করার জন্য অর্থাৎ এই বাড়িটাকে বিক্রি করে সে আরেকটা ছোট বাড়ি কেনে। এই বাড়িগুলো আপনি কিন্তু কম দামে পেতে পারেন। এখন রানা ভাই, এই ক্ষেত্রে আমি বলবো, এই ক্ষেত্রেও আপনি একজন প্রফেশনাল এবং Realtor। ক্রেডেনশিয়াল রিয়েলটারের সহায়তা নেবেন। কেন নেবেন? কারণ রিয়েলটারের একটা বড় নেটওয়ার্ক সে মেনটেন করে, এবং এই পুরো প্রসেসটাতে এগুলা লিগ্যাল অনেকগুলো প্রসেস আছে, এইগুলোতে সে অগাধ নলেজ রাখে। তো যারা প্রফেশনাল এবং যাদের ক্রেডেনশিয়ালিটি আছে তাদের সহায়তা নিলে আপনি এখানে উইন করতে পারবেন। অনেক ধন্যবাদ। আমরাও সিক্রেটটা জানলাম, গোপন you, বিষয়টা Rana. জানলাম, Thank you, Rana ভাই। যে সস্তায় আমরা কিভাবে বাড়ি কিনতে পারি। সুপ্রিয় দর্শক, যদি কেউ কিনতে চান তাহলে এই ধরনের রিয়েলটার যারা আছে তাদের সাথে যোগাযোগ করলে নিশ্চয়ই পাবেন। আমাদের হাতে সময় কমে 1-2 মিনিট আপনার কাছে একটু জানতে চাইবো, আমরা অনেকেই বাড়ি কিনি তাড়াহুড়ো করতে, যে হোম ইন্সপেকশন, এই হোম ইন্সপেকশনটা আমরা করি না। তো সেক্ষেত্রে এই হোম ইন্সপেকশন ছাড়া যদি আমরা বাড়ি কিনি, ক্ষতির সম্ভাবনা কতটা বেশি থাকে? রানা ভাই, হোম ইন্সপেকশন ছাড়া যদি আপনি বাড়ি কিনেন, ওই যে একটু আগে আমরা যেটা আলোচনা করতেছি সেটা মানে অ্যাজ ইজ কন্ডিশনে আপনি বাড়ি কিনতেছেন, অর্থাৎ হোম ইন্সপেকশনেই কেবল আপনি বুঝতে পারেন যে আমার স্ট্রাকচারাল ড্যামেজ আছে কিনা, আমার লো ফ্রিকিং আছে কিনা, আমার ইলেকট্রিক বোর্ডের সমস্যা আছে কিনা। সো এইগুলো ছাড়া যদি আপনি বাড়ি কিনেন তার মানে অ্যাজ ইজ কন্ডিশনে বাড়ি কিনতেছেন। আর অ্যাজ ইজ কন্ডিশনে বাড়ি কিনলে আপনি বাড়িটা ফুল রিস্কে টেকিং করতেছেন, যে আপনি জানেন না দেওয়ালের উপরে কি আছে, কি আছে। তারপর ইভেন আপনি জানেন না যে এখানে যে স্ট্রাকচারাল কোনো ড্যামেজ আছে কিনা, বা ফাউন্ডেশনে কোনো ত্রুটি আছে কিনা। ইভেন সবচেয়ে ইম্পর্টেন্ট, দেখবেন অনেক সময় বাড়ির ড্যামেজিং সিস্টেম খুব ব্যাড থাকে, বাড়ির যে সুয়ারেজ আপনি স্প্ল্যাশ করলে এটা আউট হয় না। সো এগুলো কিন্তু হেভি কস্টের সাথে জড়িত। সো আমরা বলি যে বাড়ি যদি আপনি ইন্সপেকশন ছাড়া না কিনেন, আপনি পরবর্তীতে ওনারের সাথে কোনো ধরনের রিপেয়ার করার নেগোসিয়েশনের সুযোগ থাকে না, কোনো ধরনের রিফান্ড ক্লেম করার সুযোগ থাকে না। তো এই ধরনের কাজগুলো করলে আপনি কি কি রিস্ক, অনেকগুলো রিস্ক আপনি টেক ইন করেন। কমন রিস্কগুলো কি কি আমি যেটা বললাম, একটা হলো স্ট্রাকচারাল ড্যামেজ থাকতে পারে, প্লাম্বিং এবং ড্যামেজিং প্রবলেম থাকতে পারে, হিটিং এবং কুলিংয়ের ভিতর সমস্যা থাকতে পারে, ইলেকট্রিক্যাল সিস্টেমটা প্রবলেমে থাকতে পারে, রুফ লিকস থাকতে পারে, এবং ফাইনালি বাড়ির বিভিন্ন ওয়ালে মল্ট এবং ওয়াটার ড্যামেজ থাকতে পারে। এবং বাড়ি কেনার পরবর্তীতে যদি স্ট্রাকচারাল ড্যামেজ যদি ধরা পড়ে, এটা কিন্তু অনেক বড় কস্ট ইনভলভ থাকে। অনেক সময়
$20-30,000 ইনভলভ থাকে, সেক্ষেত্রে বাড়ি কেনার সঙ্গে সঙ্গে আপনার এই ধরনের খরচ আপনার জন্য এক্সট্রা বার্ডেন হয়। তখন বাড়ির প্রতি আপনার একটা স্ট্রেস জন্মায় যে বাড়ি কেনার, অর্থাৎ বাড়ি হ্যাভেনের জন্য কিনে হেলে পড়ে নিতে হয়। সো ইট ইজ আওয়ার রিকমেন্ডেশনস যে ইনস্পেকশন ছাড়া আপনারা কেউ বাড়ি কিনবেন না। সামান্য হয়তো অর্থ যাবে, কিন্তু এবং এটা রানাবাই ভেরি নমিনাল। আপনি হাইয়েস্ট ইনস্পেকশন শুরু হয় $400 থেকে এবং হাইয়েস্ট এটা $700 পর্যন্ত। যেখানে $1 মিলিয়ন দিয়ে বাড়ি কিনবেন সেখানে $400-500 থেকে $700 জন্য আপনি কত বড় রিস্ক নিতেছেন, যেটার জন্য আপনি $20-30,000 পরবর্তীতে আপনি হারাতে পারেন। সো হুইচ ওয়ান বেটার, যে $700 বা $400 দিয়ে ইনস্পেকশনটা করে নেওয়া বেটার। সো আমরা রিকমেন্ডেশন, আমি অনেস্টলি বলতেছি, আমি কোনো বাড়ি আমার লাইফে আমি যত বাড়ি বাইরেদেরকে কিনে দিছি ইনস্পেকশন ছাড়া আমি একটা বাড়িও কিনে দিই নাই, এবং আমি মেক শিওর হওয়ার পরে আমরা আন্ডার কন্ট্রাক্ট অর্থাৎ কন্ট্রাক্ট সাইন করেছি। সো আমাদের অনুরোধ থাকবে সামান্য টাকার জন্য কেউ ইনস্পেকশনকে ইগনোর করবেন না। থ্যাংক ইউ। এক্ষেত্রে আপনার কাছে আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করি, সেটি হচ্ছে যে আমরা বাড়ি কিনি, লোকেশন একটা বিশাল মানে ভূমিকা পালন করে। তো এক্ষেত্রে এই যে লোকেশন যেটা আমরা বলছি, এইটা বাড়ি কেনার ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট বলে মনে করেন আপনি? রানা ভাই, থ্যাংক ইউ সো মাচ। এটা একটা অসম্ভব দারুণ কোশ্চেন। দেখেন, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন লোকেশনটা কি, বাড়ি কেনার ক্ষেত্রে লোকেশন ইজ এভরিথিং। কেন এভরিথিং? দেখেন, গুড লোকেশন বলতে আমরা কি বুঝাই? প্রথমত যাদের ছোট ছোট স্কুল পড়ুয়া বাচ্চা আছে তাদের জন্য গুড লোকেশন বলি আমরা যেখানে ভালো স্কুল আছে, এটাকে আমরা বলি তাদের জন্য গুড লোকেশন। এবং যাদের বৃদ্ধ বাবা মা আছে, স্পেশালি বাংলাদেশি যাদের বৃদ্ধ বাবা মা আছেন, এরা মনে করেন যে মসজিদ যদি কাছে হয়, তারপরে ট্রান্সপোর্টেশন বাস ট্রেনগুলো যদি কাছে হয়, অর্থাৎ ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি যেখানে ভালো, যেখানে ধর্মীয় উপাসনালয় ভালো, ওটাকে ওরা গুড লোকেশন মনে করে। তারপর অনেকে গ্রসারি যদি খুব কাছে হয় সেটাকেও গুড লোকেশন মনে করে, যাতায়াতের বিষয় আছে। রাইট। আবার অনেকে মনে করেন যারা খুব সোবার, যে আপনি কার সাথে থাকতেছেন, এমন এক জায়গায় বাসা নিলেন যেখানে নেবারহুডটা সেফটি না, ওটাকে মানুষ আবার গুড লোকেশন বলে না। অর্থাৎ নেবারহুডটাও সেফটি নেবারহুড হতে হবে, যে আপনার মেন্টালিটির সাথে 100তে 100 না মিললেও মোটামুটি কাছাকাছি যেন অ্যাডজাস্টেবল হয়, সেটাকে অনেকে গুড লোকেশন মনে করে। আবার আমরা যারা রিয়েল এস্টেট বিজনেসের সাথে জড়িত, আমরা মনে করি যেখানে রিয়েল এস্টেটের রিসেল ভ্যালু ভালো, ওটা গুড লোকেশন। বিকজ ওইখানে বাড়ি কিনলে আপনি কিন্তু হোম অ্যাপ্রিসিয়েশন হতে থাকে, আপনার ইকুইটি বিল্ড হতে থাকে। সো এইসব কারণে আমরা ওইটাকে গুড লোকেশন বলি। আবার এই বাড়ির লোকেশন নির্ধারণ করতে সর্বশেষ আপনারা যেটা করবেন, ফিউচার ডেভেলপমেন্ট। মনে করেন একটা জায়গা এখন অনুন্নত, কিন্তু এখানে একটা স্কুল হচ্ছে, এখানে একটা ইউনিভার্সিটি হচ্ছে, এখানে একটা সুপার মল হচ্ছে, এখানে নাগরিক ফ্যাসিলিটি যেগুলো আছে, একটা জিম হচ্ছে, মানে যেগুলো আমাদের বেসিক নিডস এগুলো হচ্ছে। অর্থাৎ যেখানে ফিউচার ডেভেলপমেন্ট প্ল্যানগুলো ভালো, ওইখানে আপনি ধরবেন যে দ্রুত ইকুইটি, অর্থাৎ বাড়ির দাম বাড়বে, ইকুইটি বিল্ড আপ হবে। সো যেখানে ফিউচার ডেভেলপমেন্ট প্ল্যান আছে, বর্তমানে হয়তো এটা আপ ডাউন, এই যে প্ল্যানটা আছে, প্ল্যানটা যে আছে, আমি বাড়ি কিনতে যে আমি কিভাবে জানবো যে এখানে প্ল্যান আছে কি নেই? এইটা আপনি সিটিতে গুগল করলে বা চ্যাট জিপিটি করলে বা যে কোনো ভাবে, অথবা আপনার রিয়েলটারকে করলেই আপনি বুঝতে পারবেন যে ভবিষ্যতে এখানে কোনো উন্নত হওয়ার সুযোগ আছে কিনা। হ্যাঁ, সো এইগুলা দেখে যদি কিনেন আপনি ইজিলি বাড়ি কিনে শান্তি পাবেন, একই সঙ্গে বাড়ির ইকুইটি বিল্ড আপ হতে পারবে, যেটা আপনাকে ইন ফিউচার একটা বড় ধরনের হ্যাপিনেস বয়ে আনবে। সো বাড়ি কেনার ক্ষেত্রে লোকেশন খুব ইম্পর্টেন্ট, আপনারা লোকেশন বাছাই করেই বাড়ি কিনবেন। থ্যাংক ইউ রানা ভাই। তো এক্ষেত্রে আরেকটা আছে, ধরুন আমরা বাড়ি কিনি অনেক সময়, কখনো হয়তো যেমন মনে করেন যে কোভিডের পরে যারা বাড়ি কিনেছে, কোভিডের আগে যারা বাড়ি কিনেছে, তারা হয়তো মর্গেজ রেটটা অনেক বেশি ছিল, কোভিডের সময় কমে গেছে, আবার এই কোভিডের পরবর্তীতে অনেক বেশি ছিল, পরবর্তীতে কিছু কমে আবার বাড়ে। তো সেক্ষেত্রে অনেকেই রিফাইন্যান্সিং করার কথা চিন্তা করেন। তো এক্ষেত্রে এই যে রিফাইন্যান্সিংটা, এই বিষয়টা আসলে যদি একটু বুঝাই বলেন, এবং এটা কেন করা হয়? রিফাইন্যান্সিংটা হলো রানা ভাই, রিফাইন্যান্স ইউর কারেন্ট মর্গেজ উইথ নিউ ওয়ান। এটা মনে করেন কি জন্য আমরা করে থাকি? নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের অভিজ্ঞতা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে রিফাইন্যান্সটা বেশিরভাগ লোকে করে থাকে। আপনি বলছেন যে রেটের কারণে, সে কোনো কারণে সে 7 ইন্টারেস্ট রেট যখন 7 ছিল তখন লোনটা নিয়েছে, এখন ইন্টারেস্ট রেট
5.3 অথবা 2.5, যেটা কোভিডের সময় 2.5 ছিল। যখন 2.5 আসছে, অনেকে যাদের হাই রেট ছিল তারা তখন রিফাইন্যান্স করে রেটটা কমিয়ে নিয়েছেন। আবার কেউ কেউ মনে করেন যে ঠিক আছে, আমি বাড়িটা যখন শুরুতে নিয়েছিলাম, আমি 30 ইয়ার্স লোন নিয়েছি, এখন আমার ছেলেরা জব করে, আমার ইনকাম বাড়ছে, আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, তো আমি 30 বছর এই লোনটা রাখবো না, আমি 10 বছরের ভিতরে এটা পে অফ করে দেবো। তো টেনিউর কমানোর জন্য কিন্তু রিফাইন্যান্স করে। আবার কেউ কেউ করে যে একটা বাড়ি কিনতে মনে বন্ধু, ওয়ান বন্ধু, ইউ বন্ধু, অ্যানাদার বন্ধু, অ্যানাদার বোন, 4-5 জনে মিলে একটা বাড়ি কিনছে। এখন পরবর্তী ওরা চাচ্ছে যে ঠিক আছে, না আমরা বাড়িটা রানা ভাইকে দিয়ে দিব, তখন ওই সিঙ্গেল নামে ট্রান্সফার করার জন্য রিফাইন্যান্স Refinancing করা হয়। সো মাল্টিপল থেকে সিঙ্গেল করার জন্য অনেক সময় রিফাইন্যান্স করা হয়। অনেক ধন্যবাদ মির্জা মোহাম্মদ হোসেন, আপনার এই চমৎকার উপস্থাপনার মধ্যে দিয়ে যারা আমরা বাড়ি কিনতে চাচ্ছি তারা নিশ্চয়ই আপনার উপদেশগুলো মনে রাখবো, এবং কখনই আমরা ওভার পে করবো না বা ইন্সপেকশন ছাড়া বাড়ি কিনবো না, ইত্যাদি ইত্যাদি যে পরামর্শগুলো দিলেন। আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে আমরা সত্যি ঋদ্ধ এবং প্রাণিত। থ্যাংক ইউ রানা ভাই, থ্যাংক ইউ TVN24। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করেছি এতক্ষণ যে আবেগের বশবর্তী না হয়ে, অর্থাৎ বেশি দাম দিয়ে আমরা কোনো বাড়ি কিনবো না, আস্কিং প্রাইসের উপরেও দিব না, এবং দিলে কি সমস্যা হতে পারে সেটি আমরা আলোচনা করেছি। আমরা নিচ্ছি একটি ছোট্ট বিরতি। বিরতির পরে এসে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অংশের আমাদের সন্তানের ভবিষ্যৎ ভিত্তিটাকে কিভাবে মজবুত করতে পারি ভালো স্কুল কলেজে ভর্তির মধ্য দিয়ে, সেটি আমরা আলোচনা করতে চাই। নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। ভিউজ অনুষ্ঠানের দ্বিতীয়াংশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে, তাদের লেখাপড়া নিয়ে, তাদের ভালো স্কুলে ভর্তি নিয়ে, এবং সেক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে, কি ধরনের সচেতনতা আমাদেরকে থাকতে হবে, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই। এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মুখ, প্রিয় মানুষ, প্রিয় শিক্ষক শেখ আল মামুন, ইয়াংকার্স শিক্ষা বিভাগের হাই স্কুলের গণিত শিক্ষক। জনাব শেখ আল মামুন, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমরা জানি শেখ আল মামুন যে আমরা এই যে আমেরিকায় এত কষ্ট করি, দিন মানে সকাল থেকে রাত্রি অবধি প্রাণান্তকর পরিশ্রম করি, সবই কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের সন্তানদের জন্য, এবং একটাই লক্ষ্য যে তারা তাদের ভবিষ্যৎ ভিত্তিটা গড়বে একটি ভালো স্কুল বা স্পেশালাইজড স্কুল বা কলেজ, ইউনিভার্সিটি এখানে ভর্তি হওয়ার জন্য। তো এই বিষয়টি আমরা আজকে আলোচনা করব, কিন্তু কেন এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ সেই বিষয়টি একটু 1 মিনিটে দর্শকদের সামনে তুলে ধরতে চাই। সুপ্রিয় দর্শক, আমাদের মতো প্রতিটি বাবা মায়েরই একটি স্বপ্ন থাকে, আর তা হলো আমার সন্তান যেন ভালো শিক্ষা লাভ করে, নিজের মেধা ও যোগ্যতায় জীবনের সর্বোচ্চ শিখরে পৌঁছায়। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে শুধু কঠোর পরিশ্রমই যথেষ্ট নয়, প্রয়োজন সঠিক পরিকল্পনা, সঠিক দিক নির্দেশনা এবং সময়োপযোগী প্রস্তুতি। বিশেষ করে আমেরিকার শিক্ষা ব্যবস্থায় SAT, ডিজিটাল স্যাট এবং নতুন অ্যাডাপটিভ পরীক্ষার ধারণা আজ শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। সে কারণে এখন অনেকেই মনে প্রশ্ন যে কখন প্রস্তুতি শুরু করা উচিত, অনলাইন প্র্যাকটিস কতটা কার্যকর, পরীক্ষার হলে সময় কিভাবে পরিচালনা করতে হবে, আর পরিবর্তিত পরীক্ষা পদ্ধতিতে কিভাবে নিজেকে সবচেয়ে ভালোভাবে প্রস্তুত করা সম্ভব। আর আজকের এই আলোচনায় আমরা খুঁজে বের করার চেষ্টা করব সেই সব গুরুত্বপূর্ণ প্রশ্নের বাস্তবসম্মত উত্তর। আলোচনা করব SAT এর কার্যকর প্রস্তুতি, সময় ব্যবস্থাপনার পরীক্ষিত কৌশল, অ্যাডাপটিভ এক্সামের বাস্তবতা এবং ডিজিটাল স্যাটের নতুন কাঠামো ও সফলতার পথ নিয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন ইয়াংকার্স শিক্ষা বিভাগের হাই স্কুলের এমন একজন অভিজ্ঞ গণিত শিক্ষক ও মামুন টিউটোরিয়ালের সাথে সংশ্লিষ্ট, যিনি দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও অভিভাবকদের সঠিক পরামর্শ দিয়ে আসছেন। তার দীর্ঘদিনের অভিজ্ঞতা, বিশ্লেষণ এবং বাস্তব পরামর্শ আজকের আলোচনাকে আরো সমৃদ্ধ করবে। তাই আপনার সন্তান যদি স্বপ্ন দেখে নিউ ইয়র্কের কোনো বিশেষায়িত স্কুলে পড়ার কিংবা একদিন আমেরিকার সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার, তাহলে আজকের আলোচনা হতে পারে তার জন্য সেই স্বপ্ন পূরণের সঠিক প্রথম পদক্ষেপ। শেখ আল মামুন, আমি আজকের বিষয়ের সামান্য একটু গুরুত্ব তুলে ধরেছি, আপনার কাছে জানতে চাইব যে কথাগুলো আমি বলেছি, এই যে ভালো স্কুল কলেজে ভর্তি হওয়ার জন্য SAT, এই যে এটার অনলাইন প্র্যাকটিস কতটা কার্যকর, একজন শিক্ষার্থী কখন থেকে প্রস্তুতি শুরু করলে সবচেয়ে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ রানা ভাই, থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি। দর্শক শ্রোতাদেরকে সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইয়াংকার্স হাই স্কুল ম্যাথ টিচার, প্লাস আমি
Mohammed Street Director. I've been teaching and preparing students for this specialized high school exam and SAT since 2010. I started teaching since 2004. সো আমরা জানি যে আমেরিকার ড্রিম উইল কাম ট্রু যদি একটা বাচ্চার এখানকার কলেজ গ্রাজুয়েট থাকে, এবং কলেজ গ্রাজুয়েট শুধু যে কোনো কলেজ থেকে হবে না, যদি কোনো একটা টপ লেভেল ইউনিভার্সিটি থেকে সে ভালো একটা সাবজেক্টে গ্রাজুয়েশন করতে পারেন। তো আমরা জানি যে এখানকার আমেরিকার অ্যাভারেজ গ্রাজুয়েশন রেট ইজ 30%, 31, 2 sometimes, বাট এখানে আমাদের এশিয়ানদের স্পেশালি বাংলাদেশিদেরও গ্রাজুয়েশন রেট ইজ ইনক্রিজিং রিয়েলি হায়ার রেট, মোর দ্যান 60%। এটা কেন হচ্ছে? যে আমাদের মতন প্যারেন্টসরা বা শিক্ষকরা বা আমাদের মতন টিউটরিং সেন্টাররা আমাদের বাচ্চাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছে। স্পেশালাইজড হাই স্কুল প্রথম থেকে শুরু হয়, তার কারণ স্পেশালাইজড হাই স্কুল হচ্ছে নিউ ইয়র্ক সিটির টপ 8 এলিট হাই স্কুল। এখানে ব্রাউন সায়েন্স, ব্রুকলিন টেক, স্টাইভেসন, স্ট্যাটেন আইল্যান্ড টেক, এর পাশাপাশি আরো 4টা স্মল স্কুল আছে, ম্যাথ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এট সিটি কলেজ, কুইন্স সায়েন্স এট ইয়র্ক কলেজ, ব্রুকলিন ল্যাটিন অ্যান্ড আমেরিকান স্টাডিজ এট লিম্যান কলেজ। সো এখানে স্কুলগুলোতে চান্স পেতে হলে উই হ্যাভ টু রিয়েলি ওয়ার্ক হার্ড, এবং যেটা রানা ভাই জিজ্ঞেস করেন যে হোয়েন উই শুড স্টার্ট প্রিপেয়ারিং আমাদের বাচ্চাদেরকে। তো এখানে পরীক্ষাটা যদিও 8 গ্রেড উঠলেই হয়, বাচ্চাদেরকে প্রিপারেশন শুরু করতে হয় 6 থেকে। তার কারণ এখানে 6 এবং 7 গ্রেডের তার যে রিডিং স্ট্যান্ডার্ড এবং ম্যাথের যে স্কিলটা, অ্যানালিটিক্যাল স্কিলটা কতটুকু ইমপ্রুভ হয়েছে, এটার উপরে বেস করে কিন্তু সে তার ফাইনাল এক্সামে সে পারফরমেন্সটা ভালো করতে পারে। তার কারণ এখানকার যে এক্সামের যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে আপনার 3 hours। দিস ইজ দ্য ফার্স্ট টাইম তারা কোনো একটা কম্পিটিটিভ এক্সাম নেয়। তার কারণ আমরা যখন বাচ্চারা কমন করে এক্সাম দেয় 3rd এবং 4th গ্রেডে, তখন কিন্তু তাদের 2 দিন ধরে ইংলিশ পরীক্ষা হয়, 2 দিন ধরে ম্যাথ পরীক্ষা হয়, এবং দে হ্যাভ আনলিমিটেড টাইম। কিন্তু স্পেশালাইজড হাই স্কুল ইজ আনলাইক দোজ কমন করে এক্সাম। যদিও এটা ডিজিটাল, যদিও তারা কম্পিউটার দেয়, কিন্তু এখানে আপনার স্পেসিফিক নাম্বার অফ কোশ্চেন উইদিন এ স্পেসিফিক টাইম পিরিয়ডের ভিতরে আপনাকে অবশ্যই শেষ করতে হবে। যেমন 57 ম্যাথ কোশ্চেন, দে হ্যাভ টু ফিনিশ ইন 90 minutes। সো অলমোস্ট 60 কোশ্চেন, 90 minutes, ইচ প্রবলেম ইজ টু বি ডান 1.5 মিনিট ইন করে মিনিট এক এন্ড একটা হাফ। প্রশ্ন। At the same time, ইংলিশের জন্য 57 কোশ্চেন, ইট হ্যাজ টু বি ডান 90 minutes, এবং এর ভিতরে যদি কোনো বাচ্চা শেষ না করতে পারে, তখন দোজ লেফট আউট কোশ্চেন কনসিডার রং, এবং তখন তাদের কাট অফ স্কোর অনেক কমে যায়। তখন স্কোর যখন ফল করবে, তখন ডেফিনেটলি আপনি যত বাচ্চা যতই স্মার্ট হোক না কেন, স্কিলে খুবই ভালো করতে পারে, যেমন 99 অ্যাভারেজ থাকতে পারে, স্টিল যদি এই এক্সামে ভালো না করে, তখন কিন্তু এই বাচ্চা আপনার স্পেশালাইজড হাই স্কুলে চান্স পাবে না। হোয়াটস দ্য ইম্পর্টেন্স অফ গোয়িং টু দ্য স্পেশালাইজড হাই স্কুল? রিসার্চ থেকে দেখা গেছে, স্ট্যাটিস্টিক্স থেকে দেখা গেছে, যেসব বাচ্চারা ব্রাউন সায়েন্স বা ব্রুকলিন টেক বা এই ধরনের স্পেশালাইজড হাই স্কুলে যায়, সেখানকার অনেক অ্যাডভান্স প্লেসমেন্ট ক্লাস আছে, এবং সেখান থেকে বাচ্চারা টপ লেভেল ইউনিভার্সিটিতে চান্স পায়, এবং সেখানকার কলেজ গ্রাজুয়েশন রেট 98%। তো আপনার বাচ্চা যদি কোনো স্পেশালাইজড হাই স্কুলে চান্স পায়, দেন ইউ কুড গ্যারান্টিড দ্যাট এই বাচ্চাটা কোনো ভালো একটা ইউনিভার্সিটিতে যাবে, সেখান থেকে গ্রাজুয়েশন করে বেরোবে, এবং তার ফিউচার উড বি রিয়েলি ব্রাইট। তো আমরা অনলাইন প্র্যাকটিস নিয়ে কথাটা বললাম, আমরা একটু টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে চাই আপনার কাছে, যে একজন শিক্ষার্থীর জন্য এই যে এসএসসি এসএটি ভালো স্কোরের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট কতটা গুরুত্বপূর্ণ? একজন, আপনি তো দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে জড়িত আছেন, আপনার অভিজ্ঞতার আলোকে বিষয়টি জানতে চাই। শিওর, আমি প্রিপেয়ারিং করতেছি স্পেশালাইজড হাই স্কুলের বাচ্চাদেরকে সিন্স 2010। উই প্রিপেয়ার অ্যান্ড সেন্ড হান্ড্রেডস অফ কিডস টু দ্য ব্রাউন সায়েন্স, ব্রুকলিন টেক, স্টাইভেসন। তো আগে যে পরীক্ষার স্ট্যান্ডার্ড ছিল, সবাই প্রিন্টেড এক্সাম ছিল, সেখানে স্ক্যানট্রান তারা ফিল আপ করতো, এবং স্ক্যানট্রানটা স্ক্যানিং করার পরেই তাদের স্কোরটা বেরোয় আসতো। কিন্তু এখন যেটা হয়েছে ডিজিটাল, সো আমাদের বাচ্চারা কিন্তু কম্পিউটারে দে আর নট ইউজ টু লাইক ইউ নো হোয়াট, দে হ্যাভ টু রিড দ্য প্রবলেম, দে হ্যাভ টু সলভ ইট অ্যান্ড সাবমিট দ্য আনসার উইদিন এ ভেরি শর্ট টাইম। তারা কিন্তু স্ক্র্যাপ পেপারে করতে হবে, অথবা ডিজিটাল যে ল্যাপটপটা ইউজ করবে, সেখানে কিন্তু একটা অপশন থাকে প্যাডের মতন, আপনি পপ আপ হইতে হবে। এটার ব্যাপারে একটু আপনাকে জানতে হবে, বা বাচ্চাদেরকে ইউজ টু হইতে হবে যে হাউ ডি ওয়ার্ক ইন দ্য কম্পিউটার। এবং প্রত্যেকটা কম্পিউটার, প্রত্যেকটা প্রবলেম ইজ নট ইজি, প্রত্যেকটা প্রবলেম ইজ মাল্টিপল স্টেপ, মাল্টিপল লেভেল থাকে। সো বাচ্চাদেরকে খুব ফাস্ট হইতে হবে, কম্পিউটারে পড়তে হবে, অঙ্কটা খাতায় করতে হবে বা স্ক্র্যাপ পেপারে করতে হবে, দেন ইউ সাবমিট দ্য আনসার। এটা এখন নিউ ইয়র্ক সিটি ওয়েবসাইটে এটা এই টেস্টটা মেইনলি দেয় পিয়ারসন পাবলিশিং, একটা কোম্পানি, থার্ড কোম্পানি, যেটা নিউ ইয়র্ক সিটি ডিওই তাদেরকে হায়ার করছে এই টেস্টটা প্রক্টর মানে তৈরি করার জন্য। সো এখানে আপনি যদি নিউ ইয়র্ক সিটি SAT.myassessmentsupport.com এখানে যদি বাচ্চাটা যায়,
এই সামারে তাদের উচিত হবে সেখানে আপনার 4টা ফ্রি টেস্ট দেওয়া আছে, ওগুলোকে বারবার প্র্যাকটিস করা, এবং ওখানে এই টেস্টগুলো উইথ টাইম করা যেতে পারে, উইদাউট টাইম করা যেতে পারে। তো আমি রিকমেন্ড করবো প্রত্যেকটা বাচ্চার জন্য টাইম সেট করে, টাইম সেট করে তারা প্র্যাকটিস করে, ইউ নো হোয়াট, লেটস সি ইফ আই কুড ফিনিশ দ্য টেস্ট উইদিন দ্য স্পেসিফাইড টাইম পিরিয়ড। তারা যদি ওইটা বারবার প্র্যাকটিস করতে করতে অ্যাট সাম পয়েন্ট they will be able to complete the test within the time period. They will have it. Then you know what? I'm falling behind 5 minutes, 10 minutes. Next time they're going to take it, they will try to improve the efficiency and the speed. So এভাবে করতে করতে যদি প্র্যাকটিস করে তখন তারা টাইম ম্যানেজমেন্ট ইমপ্রুভ হবে। হঠাৎ করে যদি কোনো একটা বাচ্চা এই ডিজিটাল টেস্টটা দেয়, তখন যত ভালোই বাচ্চা হোক না কেন, যত ব্রিলিয়ান্ট এবং স্মার্ট হোক না কেন, হয়তো সে সমস্ত প্রশ্নের উত্তরগুলো জানে, কিন্তু টাইমের অভাবে সে হয়তো টেস্টটা শেষ করে আসতে পারবে না। আর যদি সে টেস্টটা শেষ না করতে পারে, as I say, তখন কিন্তু to get into those specialist high school, the chance is very, very low. সেক্ষেত্রে তো সেই স্টুডেন্টের মক টেস্ট যদি করে থাকে, সেটাও তার জন্য তো সহায়তা হতে পারে এই টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে। Exactly. So this is what I'm saying, the summer time তারা যদি কোনো টিউটরিং সেন্টারে যেয়ে থাকে তাহলে তো ভেরি গুড, যদি কেউ নাও যেয়ে থাকে আর গেলেও বাসায় এসে অবশ্যই ল্যাপটপে বসে তার এই ডিজিটাল টেস্টটা স্যাম্পল টেস্ট প্র্যাকটিস করতে হবে। সে যত বেশি প্রত্যেক দিন অ্যাটলিস্ট একটা করে ইংলিশ, একটা করে ম্যাথ সে প্র্যাকটিস করবে। একদিন ইংলিশ করুক, পরের দিন ম্যাথ করুক, পরের দিন সে 2টা সেকশনে 3 hours, লেটস সিট ডাউন, টেক এ ওয়ান টেস্ট। আমরা জানি যে আমাদের বাচ্চারা দে আর ভেরি ইয়াং, দে আর 12 থেকে 13 বছর, দে আর নট ম্যাচিউরড এনাফ। তারা তো শর্টপট করবে, এই মুহূর্তে এত সময় তারা লম্বা সময় বসতে পারে না। অনেক সময় তারা 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে দে গেট টায়ার্ড, দে গেট ফ্রাস্ট্রেটেড। সো তাদেরকে বুঝতে হবে যে দিস টেস্ট ফ্রাস্ট্রেশন হলে হবে না, টায়ার্ড হলে হবে না। ইউ হ্যাভ টু গেট থ্রু দিস, ইউ হ্যাভ টু রিড কোয়াইটলি অ্যান্ড কিপ ওয়ার্কিং ফর দ্য হোল 3 hours। এটা যদি কোনো একটা বাচ্চা প্র্যাকটিস করে, ওই বাচ্চারা তখন ডেফিনেটলি চান্স পাবে। টাইম ম্যানেজমেন্ট নিয়ে আপনার চমৎকার এই আলোচনাটি আমার ভালো লাগলো। তো এক্ষেত্রে আপনাকে একটু এখন অ্যাডাপটিভ এক্সাম প্রসেস নিয়ে একটু কথা বলতে চাই, যে অ্যাডাপটিভ এক্সাম বলতে আসলে কি বোঝায় এবং এই প্রচলিত পরীক্ষার সাথে এর তুলনা বা কিভাবে এটার ভিন্নতা রয়েছে। যেমন স্ট্যাটিক মানে হচ্ছে যে আমরা যখন 3rd, 4th, 5th গ্রেডে যে পরীক্ষাগুলো দেয় বাচ্চারা, রাইট, একটা একই এসে কিন্তু সবার জন্য থাকে। ওই এসেটা তাদের বুকলেটে প্রিন্ট হয় বা অনলাইনে যে টেস্টটা দেওয়া হয় ওটা প্রিন্ট করে, বা প্রত্যেকটা বাচ্চা ওটা পড়বে এবং পড়ার পর উত্তরগুলো খুঁজে বের করবে। কিন্তু অ্যাডাপটিভ হচ্ছে একটা বাচ্চাকে একটা কম্প্রিহেনশন প্রথম দেওয়া হলো, সো বেসড অন দ্যাট পারফরমেন্স অফ দ্যাট কম্প্রিহেনশন, যে ওই যে এসেটা আসলো প্রথম, যে আর্টিকেলটা পড়ার পরে যে উত্তরগুলো দিল, ওই উত্তরের আনসারটা কিন্তু ইনস্ট্যান্টলি কম্পিউটার ফিগার আউট করে যে তার কতটা রাইট হয়েছে, কতটা রং হয়েছে, এবং ওই রেসপন্সের উপরে বেস করেই পরবর্তীটা আর্টিকেলটা তাকে দেওয়া হবে। সো দিস ইজ কল অ্যাডাপটিভ। এটা এমন এসএটি এক্সাম ইমপ্লিমেন্ট করা হয়েছে লাস্ট 2 ইয়ার্সে, যে কোনো একটা বাচ্চার রিডিং কম্প্রিহেনশন কুড বি রিয়েলি গুড, যদি ভেরি গুড হয় পরেরটা আরো চ্যালেঞ্জিং করবে। কোনো একটা বাচ্চার যদি রিডিং কম্প্রিহেনশন স্কোর ইজ রিয়েলি লো ফর দ্য ফার্স্ট কম্প্রিহেনশন, তখন পরের যে রিডিং কম্পিটিশন দিবে তখন তার আরেকটা ইজি করে দিবে, যাতে সেই বাচ্চাটা মোটামুটি একটা স্কোর করতে পারে। এটা হচ্ছে অ্যাডাপটিভ বেসড অন দ্য পারফরমেন্স অফ দ্য স্টুডেন্টস, ফার্স্ট কম্প্রিহেনশন বা ফার্স্ট ম্যাথ প্রবলেম, এভাবে। মানে এটাকে একটা ডাইনামিক, ইটস নট লাইক স্ট্যাটিক যে সবার জন্য একই প্রশ্ন। এটা প্রত্যেকের জন্য ডিফারেন্ট কোশ্চেন আসতে পারে বেসড অন দ্য পারফরমেন্স দ্য প্রিভিয়াস এক্সাম বা প্রিভিয়াস প্রশ্ন বা প্রিভিয়াস কম্প্রিহেনশনের উপরে। তো এটা আমরা বুঝতে পারলাম যে অ্যাডাপটিভ এক্সামটা প্রচলিত পরীক্ষার তুলনায় কিভাবে ভিন্নতা, সেটি আপনি বুঝালেন। তো আমাদের হাতে সময় নিয়ে ছোট্ট আরেকটি প্রশ্ন করে আমাদের অনুষ্ঠান শেষ করব, সেটি হচ্ছে এসএটি নিয়ে বা এসএটি সম্পর্কে আপনাকে একটু জানতে চাই যে আমরা এসএটি বললাম, বাট এই যে বর্তমানে স্যাট বা এসএটি পরীক্ষায় কি গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন এসছে? যদি থাকে তাহলে একজন শিক্ষার্থী এবং অভিভাবক কোন বিষয়গুলো অবশ্যই জানা উচিত বলে আপনি মনে করেন? মাঝখানে আমরা জানি যে প্যান্ডেমিকের সময় যে এসএটিটাকে তারা অপশনাল করে ফেলছিল, কিন্তু আবার পরবর্তীতে সেটাকে আবার নতুন করে স্পেশালি আইভি লিগ ইউনিভার্সিটিগুলোতে, স্ট্যানফোর্ড বা অনেক টপ ইউনিভার্সিটিতে যেতে গেলে তারা এসএটিকে ম্যান্ডেটরি করছে। আবার তার কারণ হচ্ছে কি, যে একটা বাচ্চা প্রাইভেট স্কুল থেকে আসতে পারে, বিভিন্ন লো ইনকাম নেইবারহুড থেকে আসতে পারে, বা আপস্কেল নেইবারহুড থেকে আসতে পারে। একটা বাচ্চার জিপিএ could be inflated। যেসব বাচ্চারা প্রাইভেট স্কুলে যায় তাদের প্যারেন্টসরা দে পে ফর ইট এবং তারা স্টেট এ পায়, কিন্তু স্টেট এ ডাজ নট মিন এনিথিং সামটাইমস। সো তারা একটা বাচ্চাকে ইভালুয়েট করার জন্য
তখন তাদের এসএটি স্কোরটা দেখতে হয়। এসএটি স্কোরটা ইস ন্যাশন ওয়াইড। তখন ওই স্কোরটার উপরে বেস করে তখন তারা কলেজ বোর্ড এবং যে ইউনিভার্সিটিগুলো তারা ইভ্যালুয়েট করতে পারে যে একটা বাচ্চার স্ট্রেংথ ইন ম্যাথ এবং ইংলিশের কম্পিটেন্সিটা কতটুকু, এবং সেটার উপর বেস করে তাকে কোনো একটা প্রোগ্রামে তাকে অ্যাকসেপ্টেন্স বা ডিনাই করতে পারে। সো আর এসএটির জন্য প্রিপারেশন নিলে ইটস নট অনলি উই আর প্রিপেয়ারিং ফর দ্য কলেজ। একটা বাচ্চা তখন মাইন্ডসেট তৈরি হয় যে হোয়াট, আমি এসএটি নিচ্ছি, আমাকে এই কলেজে যেতে হবে বা এই কলেজটাকে আমাকে ফোকাস করবো যে আমি এখন কলম্বিয়াতে যেতে চাই বা যে কোনো ধরনের ইউনিভার্সিটি যান না কেন ওখানকার এসএটি স্কোরটা কত, তাদের জিপিএ কত থাকে, তখন হি অর শি বিকেম মোর ডিসিপ্লিন, মোর অর্গানাইজড, মোর ফোকাসড। সো এসএটি is extremely important for nowadays. এবং এখন সামার টাইম, দিস ইজ দ্য টাইম যারা এখন জুনিয়র বা যারা সিনিয়র হবে, স্পেশালি যারা সিনিয়র স্টিল, তারা আরো একবার পরীক্ষা দিতে পারবে এন্ড অফ আগস্ট এই সামারের, অথবা তারা অক্টোবরের ফার্স্ট উইকে একটা পরীক্ষা দিতে পারবে এবং ওএসএটি স্কোরটা তারা কলেজের অ্যাপ্লিকেশন ইউটিলাইজ করতে পারবে। এবং যারা জুনিয়র, যারা 11 গ্রেডে উঠতেছেন, তারা 3 বার পরীক্ষা দিতে পারবে নেক্সট ইয়ারে। সো তারা অ্যাটলিস্ট 6 থেকে 8 মান্থস তারা সময় নিয়ে ভালো করে রিভিউ করে বারবার প্র্যাকটিস এক্সাম দিয়ে তারা যাতে ভালো করতে পারে, তখন তাদের অনেক স্কলারশিপ সহ তারা ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাবে। তো এসএটি ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট নাওয়াডেজ। অনেক ধন্যবাদ জনাব শেখ আল মামুন। আপনার এই চমৎকার আলোচনার মধ্য দিয়ে সত্যি আমরা যারা আমাদের সন্তানের জন্য চিন্তা ভাবনা করছি, সন্তানকে নিয়ে ভাবি যে তার ভবিষ্যৎটা সুন্দর হোক, ভালো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোক, সেক্ষেত্রে এসএসসি, এসএটি এবং স্যাট যেটাকে আমরা বলি, এর গুরুত্বটা অত্যন্ত বেশি। এবং বিশেষ করে এই সামার প্রোগ্রামের সময় যদি এই কাজগুলো আমরা করি, তাহলে নিশ্চয়ই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। থ্যাংক ইউ। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা এই অনুষ্ঠানে দুটো বিষয় নিয়ে কথা বলেছি। আমাদের স্বপ্নের বাড়ির কথা বলেছি, অর্থাৎ বাড়িটা কেনার ক্ষেত্রে আমরা কি ধরনের চিন্তা ভাবনা করবো সেটি আমরা দেখেছি বা আলোচনা করেছি। আস্কিং প্রাইসের থেকে কোনোভাবেই বেশি দাম দিয়ে কিনবো না এবং একজন ভালো রিয়েলটারের সহায়তা অবশ্যই নিব, তাহলে তুলনামূলক মূল্যায়নটা করে বাজার মূল্যে আমরা বাড়ি কিনে সুবিধা পেতে পারি এবং আমার সন্তানদেরকে ভালো স্কুল, বিশেষায়িত স্কুলে ভর্তির ক্ষেত্রে বা কলেজে বা ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে এসএসএটি এবং এসএটি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিস্তারিত আমরা কথা বলেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভ সন্ধ্যা। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।